আজকে অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি। তো নামেই বোঝা যাচ্ছে এটা হেপাটিক এনসেফালোপ্যাথি মানে হচ্ছে এটা হেপাটিক কজের জন্য যে এনসেফালোপ্যাথি ডেভেলপ করবে। এটা আসলে একটা নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার অর সিনড্রোম কজড বাই লিভার ডিজিজ। সো একটা লিভার সিরোসিসের পেশেন্টের 30 to 40% কেজে এই হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। তো এখানে আসলে মেইনলি কি হয়? হেপাটিক এনসেফালোপ্যাথিতে আমাদের ব্লাডের মধ্যে অ্যামোনিয়া এবং আরও কিছু নিউরোটক্সিনস লেভেলটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার জন্য এই অ্যামোনিয়া এবং এই নিউরোটক্সিনগুলো আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের ব্রেনের ভেতরে প্রবেশ করে এবং সেখানে অ্যাস্ট্রোসাইটের ভেতরে ঢুকে এই অ্যামোনিয়াগুলো গ্লুটামিনে কনভার্ট হয়। গ্লুটামিনে কনভার্ট হলে এই গ্লুটামিন অ্যাস্ট্রোসাইটে ইডেমা করে এবং ফলে পেশেন্টের সেরেব্রাল ইডেমা হয় এবং এছাড়াও আরও কিছু কাসকেড অফ ইভেন্টস হয়, লাইক কিছু ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হতে পারে সেখানে। এইভাবে পেশেন্টের এই সাইকিয়াট্রিক এবং নিউরোলজিক্যাল সিমটমগুলো ডেভেলপ করে। তো এবার আমরা একটু জেনে আসি যে এই আমাদের বডিতে যে এই যে অ্যামোনিয়া কেন বেড়ে গেল। কারণ অ্যামোনিয়াগুলো সাধারণত আমাদের লিভারের মধ্যে ইউরিয়া সাইকেলের মাধ্যমে এই অ্যামোনিয়াগুলো ডিটক্সিফাই হয় আমাদের বডি থেকে এবং এর সাথে কিছু এক্সটেন্ট কিডনির মাধ্যমে এবং কিছু মাসেল এই অ্যামোনিয়াগুলোকে ডিটক্সিফিকেশন করে। কিন্তু পেশেন্টের যদি লিভার ফেলিওর হয়ে যায় বা লিভার ডিসফাংশন হয়, সেই ক্ষেত্রে পেশেন্টের এই অ্যামোনিয়াটা বডি থেকে ডিটক্সিফাই হতে পারে না এবং ব্লাডে এক্সেসিভ পরিমাণে জমে যায়। এখন কখন আমরা বুঝবো পেশেন্ট হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করেছে? তো এই জন্য একটা সুন্দর ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ওয়েস্ট হিভান ক্রাইটেরিয়া। তো ওয়েস্ট হিভান ক্রাইটেরিয়াতে আসলে দুই ধরনের হেপাটিক এনসেফালোপ্যাথিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোভার্ট এনসেফালোপ্যাথি আর একটা হচ্ছে ওভার্ট এনসেফালোপ্যাথি। কোভার্ট মিনস এখানে হচ্ছে পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে সাধারণত। তো কোভার্ট এনসেফালোপ্যাথির আবার গ্রেড দুইটা, গ্রেড 0 অ্যান্ড গ্রেড 1। তো গ্রেড 0 যেখানে এখানে পেশেন্টের সাধারণত কোনো সিমটম থাকে না এবং বাইরে থেকে দেখে বোঝা যায় না পেশেন্টের আসলে এনসেফালোপ্যাথি ডেভেলপ করেছে। তো এই জন্য আমরা খুব সুন্দর বেডসাইড দুইটা টেস্টের মাধ্যমে আমরা বলে দিতে পারি পেশেন্টের এনসেফালোপ্যাথি ডেভেলপ করেছে। সেটা হচ্ছে একটা হলো অ্যান টেস্ট, মানে অ্যানিমাল নেমিং টেস্ট। জাস্ট পেশেন্টকে র্যাপিডলি 1 মিনিটের মধ্যে অনেকগুলো অ্যানিমালসের নাম অ্যানিমালসের ছবি দেখানো হবে, সে কতগুলো নাম বলতে পারে সেটা দেখতে হবে। তো 1 মিনিটে যদি 15টার কম বলতে পারে তাহলে ধারণা করা হবে যে এনসেফালোপ্যাথি ডেভেলপ করেছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা মোবাইলে অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে এনসেফাল অ্যাপ। এই অ্যাপটা স্ট্রোক টেস্টের মাধ্যমে বলে দিতে পারবে যে পেশেন্টের এনসেফালোপ্যাথি ডেভেলপ করেছে কিনা। ইন্টারেস্টিং না? আচ্ছা, এরপরে আসি আমরা এবার গ্রেড 1 এনসেফালোপ্যাথি। সো গ্রেড 1-এ এখানে পেশেন্টটা সবসময় মনে রাখবেন, এনসেফালোপ্যাথিতে পেশেন্টের গ্রেড যত বাড়বে তার কনসিয়াস লেভেল আস্তে আস্তে তত কমতে থাকবে, তারপর তার কগনিটিভ এই ফাংশনগুলো কমতে থাকবে। তাহলে গ্রেড 1 মানে কেবল শুরু। সো গ্রেড 1-এ পেশেন্ট কী হবে? এখানে পেশেন্টের প্রথমত তার অ্যাওয়ারনেস কমে যাবে, তারপর তার অ্যাটেনশন স্প্যান কমে যাবে এবং পেশেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং হলো পেশেন্ট এই ক্ষেত্রে তার অল্টারেশন অফ স্লিপ প্যাটার্ন হবে, মানে রাত্রেবেলা জেগে থাকবে এবং দিনের বেলা সে ঘুম ঘুম ভাব থাকবে পেশেন্টের। এবং এই এই স্টেজে পেশেন্টটা একটু অ্যাংশাস থাকতে পারে, একটু একটু ইউফোরিক থাকতে পারে এই গ্রেড 1-এ। এবার গ্রেড 2 হেপাটিক এনসেফালোপ্যাথিতে কী হয়, মানে মডারেট এনসেফালোপ্যাথি, এক্ষেত্রে পেশেন্ট আস্তে আস্তে লিথার্জিক হয়ে যায়। গ্রেড 1-এ আমরা যেমন পড়েছিলাম পেশেন্ট ইউফোরিক ছিল, পেশেন্ট অ্যাংশাস ছিল। এই ক্ষেত্রে পেশেন্ট একটু একটু লিথার্জিক হওয়া শুরু হবে এবং পেশেন্ট আস্তে আস্তে ডিসওরিয়েন্টেড হয়ে যাবে এবং পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ পাবো। এবং আমরা যে টিপিক্যাল যেই সাইনটা দেখি সেটা যে ফ্ল্যাপিং ট্রেমর, এক্ষেত্রে আমরা এই ফ্ল্যাপিং ট্রেমর পাবো পেশেন্টের। এর সাথে পেশেন্টের বিভিন্ন ধরনের ডিসপ্রাক্সিয়াগুলো আসা শুরু হবে। যেমন পেশেন্টকে যদি আমরা একটা স্টার আঁকতে দিই তাহলে স্টারটা আঁকতে পারবে না। তারপর পেশেন্টকে যদি আমরা কতগুলো নাম্বারকে জয়েন করতে বলি সেই নাম্বারগুলো সে জয়েন করতে পারবে না। সো এই বিভিন্ন ধরনের ডিসপ্রাক্সিয়াগুলো পেশেন্ট ডেভেলপ করবে। এরপর আসি আমরা গ্রেড 3 হেপাটিক এনসেফালোপ্যাথি, মানে সিভিয়ার এনসেফালোপ্যাথি। এই ক্ষেত্রে পেশেন্ট আরও খারাপ হয়ে যাবে, মানে পেশেন্ট এবার সেমি সমনোলেন্স থেকে পেশেন্ট ঘুম ঘুম ভাব থাকবে, কিন্তু পেশেন্টকে আপনি ডাক দিলে পেশেন্ট আবার সাড়া দিবে এবং তার ডিসওরিয়েন্টেশন আরও ডিপ ডিসওরিয়েন্টেশন হবে এবং পেশেন্টের বেজায়ার বিহেভিয়ার করতে থাকবে এই স্টেজে। অ্যান্ড এরপর হচ্ছে গ্রেড 4। গ্রেড 4 মানে কোমা। এই ক্ষেত্রে পেশেন্ট আর
রেসপন্স করবে না এবং পেশেন্ট কোমায় চলে যাবে। আচ্ছা, এবার আমরা আসি যে হেপাটিক এনসেফালোপ্যাথি হলে আমরা পেশেন্টকে কীভাবে ম্যানেজ করব। সো হেপাটিক এনসেফালোপ্যাথি হলে পেশেন্টের আগে আমরা যখন ডায়াগনোস করব পেশেন্টকে হেপাটিক এনসেফালোপ্যাথি, তো আমরা প্রথমেই দেখব যে হেপাটিক এনসেফালোপ্যাথিকে প্রিসিপিটেট করে এরকম কোনো কিছু রোগীর আছে কিনা, যেমন পেশেন্টের কোনো ডিহাইড্রেশন আছে কিনা, তারপর পেশেন্টের এমন কোনো ড্রাগ চলতেছে কিনা, যেমন সিডেটিভস, তারপর ওপিয়েটস ড্রাগ, ইভেন অ্যালকোহল, এগুলো চলছে কিনা আমরা দেখব। তারপর পেশেন্টের কোনো রেনাল ফেলিওর আছে কিনা সেগুলো দেখতে হবে। তারপর পেশেন্টের কোনো ডিসইলেক্ট্রোলাইটেমিয়া লাইক হাইপোনাট্রিমিয়া ওর হাইপোক্যালেমিয়া এগুলো আছে কিনা সেটা দেখতে হবে, এবং বা তার তার কোনো ধরনের কোনো ইনফেকশন আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। এবং পেশেন্টের কোনো জিআই ব্লিডিং হলে সেখান থেকেও কিন্তু এই হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে। তো এই জিনিসগুলোকে আমাকে ট্রেস করতে হবে। আর হেপাটিক এনসেফালোপ্যাথির ফার্স্ট লাইন ম্যানেজমেন্টই হচ্ছে ল্যাকটুলোজ। তো ল্যাকটুলোজ কেন দিব? ল্যাকটুলোজ খুবই ইফেক্টিভ একটা মেডিসিন এই ক্ষেত্রে। তো ল্যাকটুলোজ আমরা জানি এটা একটা নন অ্যাবজর্বেবল ডাইস্যাকারাইড। তো যেহেতু এটা নন অ্যাবজর্বেবল, সো এটা আনচেঞ্জড অবস্থায় একদম কোলনে যাবে। কোলনে যাওয়ার পরে মানে অসমোটিক ল্যাক্সেটিভস হিসেবে কাজ করবে। তো যেটা করবে সেটা ওয়াটার ধরে রাখবে এবং স্টুলের বাল্ক বাড়াবে, যার ফলে সে কোলনের পেরিস্টালসিস বাড়িয়ে দ্রুত স্টুলটাকে পাস করাবে। তো এর ফলে কি হবে, এই অ্যামোনিয়াটা বডিতে অ্যাবজর্ব হতে পারবে না বা অ্যাবজর্ব হওয়ার এই সময়টা কমে যাবে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এই আনচেঞ্জড যে ল্যাকটুলোজগুলো, এইগুলো আমাদের কোলোনিক ব্যাকটেরিয়াগুলো এগুলোকে ভেঙে কিছু অ্যাসিড ফর্মেশন করে, যেমন ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো ওই কোলনের পিএইচটা কমাবে। সো পিএইচ কমে গেলে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে, সেখানে এই অ্যামোনিয়া NH3 একটা প্রোটনের সাথে বাইন্ড করে নন অ্যাবজর্বেবল অ্যামোনিয়ামে কনভার্ট হবে, মানে NH4 কনভার্ট হবে, যার ফলে এই অ্যামোনিয়াম আর অ্যাবজর্ব হতে পারবে না। সো অ্যামোনিয়াম স্টুলের সাথে পাস করে চলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, সো এখানে এই ইউরিয়া প্রডিউসিং মানে অ্যামোনিয়া প্রডিউসিং যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ব্যাকটেরিয়াগুলোর সংখ্যাও কমে যাবে এবং নন ইউরিয়া প্রডিউসিং ব্যাকটেরিয়া দ্বারা রিপ্লেসড হবে সেখানে। আচ্ছা, তো এই জন্য ল্যাকটুলোজ খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ। এরপরে ল্যাকটুলোজ ডোজটা আমরা কীভাবে দিব? সাধারণত 15 to 30 ml এভরি 2 to 3 টাইমস ডেইলি আমরা দিব। সো আমাদের টার্গেট হচ্ছে তার সাধারণত 2 থেকে 3 বার সফট স্টুল পাস করতে হবে, নট ডায়রিয়া, সফট স্টুল পাস করবে। এবং এরপরে আমরা এই ল্যাকটুলোজের ডোজটাকে পেশেন্টের রেসপন্স অনুযায়ী আমরা এটাকে টাইট্রেট করব। আচ্ছা, এরপরে নেক্সট পেশেন্ট যদি 24 to 48 আওয়ার্সের মধ্যেও ইমপ্রুভ না করে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা গাট স্টেরিলাইজার অ্যান্টিবায়োটিক দিতে পারি, যেটার সিস্টেমিক অ্যাবজর্পশন খুবই কম, সেটা হচ্ছে রিফাক্সিমিন। রিফাক্সিমিন 550 মিলিগ্রামস আমরা 2 বেলা করে মানে বিডি ডোজে আমরা দিতে পারি। এরপরে যদি পেশেন্ট ল্যাকটুলোজ টলারেট করতে না পারে, সেক্ষেত্রে ইভেন ল্যাকটুলোজ পারেক্টাল ইনেমাও দেওয়া যায়। এছাড়াও আরও কিছু অপশন আছে, যেমন পেশেন্টের আমরা ফসফেট ইনেমা দিতে পারি এবং জিঙ্ক সাপ্লিমেন্টেশনেরও কিছু রোল আছে এই হেপাটিক এনসেফালোপ্যাথি কন্ট্রোল করার জন্য। থ্যাংক ইউ।